ত্রিপুরা রাজ্যে বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় 50,000-এর উপর পোস্ট খালি আছে, যার নিয়োগ প্রক্রিয়া এখনও চলছে বা নিয়োগ প্রক্রিয়া এখনও শুরুই হয়নি, কিংবা এক একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর তা পুরো প্রসেস কমপ্লিট হতে 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। এরকম নিয়োগ প্রক্রিয়াগুলি যেগুলো 2022 থেকে এখনও ঝুলছে, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ এবং এসটিজিটি নিয়োগ প্রক্রিয়া তার মধ্যে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি 2022-এর পর 2025 সালে 3 বছর পর টেট পরীক্ষা হয়েছে। ওই টেট চাকরি প্রার্থীদের নিয়োগও কিন্তু এখনও ঝুলে আছে। আমরা বারবারই দেখতে পাচ্ছি একটা নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য বা নিয়োগ প্রক্রিয়াটা শেষ করার জন্য বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা মাঠে নামছে, পথে নামছে, বিভিন্ন আন্দোলন প্রটেস্ট করছে, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছে। আমরা আগে জিআরবিটির আন্দোলনও দেখেছি, 2021-22-এর টেট চাকরি প্রার্থীরা আন্দোলন করে নিজের চাকরিটা হাসিল করেছে। ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটও দেখেছি আন্দোলন করতে, জেল পুলিশ ক্যান্ডিডেটও আন্দোলন করছে, টেট এসটিজিটি সবাই আমরা দেখতে পাই কোনো না কোনোভাবে আন্দোলন প্রটেস্ট ধর্ণা দিচ্ছে। কারণ একটাই, নিয়োগ প্রক্রিয়া সঠিক সময় শুরু হলে সঠিক সময় শেষ হচ্ছে না, এবং যত সংখ্যক শূন্যপদ আছে ওই সমস্ত শূন্যপদে কিন্তু সরাসরি নিয়োগ করছে না, এবং এক একটা নিয়োগ প্রক্রিয়া 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, বেকারদের যেখানে চাকরি দিতে সরকার 4-5 বছর সময় নিচ্ছে বা অনেকটা সময় নিচ্ছে, বা ফান্ডের ক্রাইসিস, অর্থের ক্রাইসিস চাকরি দেওয়া যাচ্ছে না, সেখানে কিন্তু রাজ্য সরকার বা রাজ্য মন্ত্রিসভা বা বিধানসভার তথ্য অনুযায়ী কিন্তু অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ চলছে, এবং কোনো কর্মচারী বা অফিসার যদি জুন বা ফেব্রুয়ারি মাসে অবসরে যায়, ওনাকে মার্চ মাসেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা অনেকগুলা ঘটেছে ইদানিং রেভিনিউ ডিপার্টমেন্টে বা ল্যান্ড অ্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টে। বিভিন্ন জেলাতে আমরা দেখেছি তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, আমিনের মতো যে পোস্টগুলো, ওই পোস্টগুলোতে সরাসরি অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ চলছে এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট অলরেডি। কিন্তু দেখা যাচ্ছে রেভিনিউ দপ্তরে তহসিলদারের পোস্ট খালি আছে, রেভিনিউ ইন্সপেক্টরের পোস্ট খালি আছে, আমিনের পোস্ট খালি আছে, কিন্তু ওই নিয়োগ প্রক্রিয়াগুলি অবসরপ্রাপ্তদের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। পুরো অল ত্রিপুরা মিলে প্রায় 100খানার মতো শূন্যপদ অবসরপ্রাপ্তদের নিয়োগ চলছে, এবং ওই নিয়োগ প্রক্রিয়াগুলি খুব দ্রুত শেষ হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে 1-1.5 মাসের ভিতরে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। অনেক ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন পড়ে না, যেই কর্মচারী অবসরে গিয়েছে ওনার ফাইলটা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে ওনাকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। এরকম কিছু কিছু কর্মচারী বা অফিসার আছে যারা 6 থেকে 8 বার রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে, কিন্তু সেই জায়গায় কিন্তু ওই বেতনে 2 জন মানে বেকার চাকরি ভাই বোনদের চাকরি দেওয়া সম্ভব হতো, যেখানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগে যেই পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেই পরিমাণ অর্থ দিয়ে 2 জনকে চাকরি অনায়াসেই দেওয়া যেত। এখানে রাজ্যের সরকারের অর্থমন্ত্রী এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী 2 জন সরাসরি অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের বিপরীতে তারা সরাসরি অনিচ্ছা প্রকাশ করছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগ হবে না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ডিসিশন হচ্ছে যা ইচ্ছে করে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী সেটাকে ডিনাই করতে পারছে না, তার নিয়োগপত্র বা নিয়োগ দিতে হচ্ছে। রাজ্য সরকার অর্থমন্ত্রী পাঞ্জি সিং রায় বড়োদের পুনর্বাসন ইচ্ছা না থাকলেও বিভিন্ন মহল থেকে চাপের কারণে এই বিষয়ে তিনি ব্যক্তিগত হয়ে পড়েছেন। রাজ্যে রাজস্ব আদায় পর্যাপ্ত না থাকায় ত্রিপুরা সরকার আরেকজন অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে। এরকম দেখা গিয়েছে শিক্ষা দপ্তরের প্রাক্তন অধিকর্তা NC শর্মা 6 বার এক্সটেনশন পেয়েছে। 7 বারের যখন এক্সটেনশন সময় আসলো, তখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে ওনার যে নিয়োগটা বন্ধ হয়েছে। অর্থাৎ উনি 7বার রিঅ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটা দোরগোড়ায় ছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় সেটা বন্ধ হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগ যে বর্তমান সরকারের সময় হচ্ছে এরকম নয়, বিগত সরকারের সময় কিন্তু সরাসরি অবসরপ্রাপ্তদের নিয়োগ এটা চলতো, এটা নতুন কিছু নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় কিন্তু NC শর্মার যে নিয়োগটা যেটা আটকে গিয়েছিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বর্তমানে যে অবসরপ্রাপ্ত নিয়োগের যে ফাইলগুলো সেটাকে অ্যাপ্রুভ করছে না বা সেটাকে সামনের সাইডে এগোচ্ছে না, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সরাসরি নিয়োগ হয়ে যাচ্ছে। বাম আমলে 2011 সালে উমন্ত একাডেমি বিভক্ত হয়ে উমন্ত ইংলিশ মিডিয়াম স্কুল গঠিত হয়। অনেক সিনিয়র শিক্ষক থাকা সত্ত্বেও 21 জানুয়ারি 2011 সালে লুবোদারি কমরেড হওয়ার সুবাদে উমন্ত ইংলিশ মিডিয়াম স্কুলের ইনচার্জ হিসাবে দায়িত্ববান সিদ্ধার্থ শঙ্কর পরবর্তী রাম আমলও প্রমোশন পেয়ে একবার শিক্ষা ভবনে OSD পদে শিক্ষা দপ্তরের অন্তর্জলি যাত্রা প্রশস্ত হয় এই গুন্দ শিক্ষক। অভিযোগ, এই লেবিদারি কমরেড সিদ্ধার্থ শঙ্কর বাম আমলে এতটাই ক্ষমতাবান ছিল, তখন ওনার মতো ওনার ক্ষমতা কাটিয়েছে। এখন আবার ওনার যখন চাকরি থেকে চলে যাওয়ার সময় আসলো, তখন রাম আমলে উনি রিঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছে, এবং ওনার
চাকরি চলে যাওয়ার পরও সরকারের বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন সরকারি যে পর্যালোচনা আছে, ওইখানে কিন্তু সরাসরি অংশগ্রহণ করছে, যার জন্য সরকারের অনেক কিছু কিন্তু গোপনীয় তথ্য কিন্তু বিরোধী দলে বা বিরোধী জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে। এই কারণে অর্থ দপ্তরের বিভিন্ন গোপন কাজকর্ম সিদ্ধান্ত মেলার মাঠ পাচার হয়ে যাবে বলে প্রাপ্ত অভিযোগ। বকলমে অবসরত সিদ্ধাশঙ্কর পুনর্বাসনের ক্ষেত্রে এই কেমিস্ট্রি কাজ করছে বলে একাংশ মহল দাবি করে। সদ্য সমাপ্ত টিটিসি নির্বাচনে বিজয়ী দলের বিপর্যয় হয়ে বিজেপি সরকার কাণ্ডের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ এই লেবিটারি কমনার সিদ্ধান্তকে কী কারণে পূর্ণ করতে চলেছেন তাই উনি ভালো মতো বলতে পারবেন। অর্থাৎ গ্রাউন্ড লেভেলে গ্রুপ ডি ক্যাটাগরিতে পুনর্নিয়োগটা বন্ধ আছে, গ্রুপ ডি ক্যাটাগরিতে পুনর্নিয়োগ হচ্ছে না। গ্রুপ সি ক্যাটাগরিতে রেভিনিউ ডিপার্টমেন্টে, ল্যান্ড অ্যান্ড রেকর্ড ডিপার্টমেন্টে তহসিলদার, আমি রেভিনিউ ইন্সপেক্টর যেটা আছে সেটা, সার্ভিরার যেটা আছে সেটা নিয়োগটা অনায়াসে চলছে গ্রুপ বি, গ্রুপ সি ক্যাটাগরিতে। গ্রুপ এ যে অফিসার ক্যাটাগরিতে ও টিসিএস অফিসার যারা আছে তাদের পুনর্নিয়োগ অনায়াসেই চলছে। ওই জায়গাগুলিতে কিন্তু যারা চাকরি প্রত্যাশী ভাই বোন, বেকার ভাই বোনরা যারা আছে তাদের নিয়োগ করা যেত। শূন্যপদের পরিসংখ্যান যদি দেখা হয় 2025-এর মার্চ মাসের তথ্য অনুযায়ী 2026-এর মার্চ মাসের তথ্য যদি নেওয়া হয় তাহলে কিন্তু শূন্যপদের পরিমাণ আরও অনেকটা বৃদ্ধি পাবে, কমবে না কিন্তু, কারণ যত সংখ্যক কর্মচারী অবসর আছে তত সংখ্যক কর্মচারী কিন্তু নিয়োগ হচ্ছে না। এলিমেন্টারি এডুকেশনে, সেকেন্ডারি এডুকেশন মিলিয়ে প্রায় শিক্ষা দপ্তরে 10,000+ পোস্ট খালি পড়ে আছে। সেরকম হায়ার এডুকেশনে 1,000 উপর পোস্ট খালি পড়ে আছে। হোম ডিপার্টমেন্টে যদি পুলিশ প্লাস টিএসআর দুইটা একসাথে করা হয় প্রায় 10,000 পোস্ট হোম ডিপার্টমেন্টে খালি পড়ে আছে। অর্থাৎ শিক্ষা এবং আরক্ষা দপ্তরে, শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং আরক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রীও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, উনি যদি চাই ওনার দুইটা দপ্তর শিক্ষা এবং আরক্ষা দপ্তরে প্রায় 20,000 নতুন চাকরি দেওয়া সম্ভব। পাশাপাশি ওনার যে স্বাস্থ্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের আন্ডারে প্রায় নার্স, হেলথ টেকনিক্যাল স্টাফ, ডক্টর মিলিয়ে প্রায় 10,000 ভ্যাকেন্সি খালি আছে। অর্থাৎ ওনার যে মেইন তিনটা দপ্তর যিনি পরিচালনা করছে, শিক্ষা, স্বাস্থ্য এবং আরক্ষা দপ্তর, এই তিনটা দপ্তরে প্রায় 30,000 পোস্ট খালি পড়ে আছে। তাছাড়া মাননীয় মন্ত্রী রতনলালের দপ্তরে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 2,000 উপর পোস্ট খালি, অ্যানিমাল রিসার্চ ডিপার্টমেন্টে 1500 পোস্ট খালি, রুরাল ডিপার্টমেন্টে 1,000, রেভিনিউ ডিপার্টমেন্টে 1,000 পোস্ট খালি, ফায়ার সার্ভিসে যেটা নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুলছে 600+ পোস্ট খালি পড়ে আছে আমাদের ফায়ার সার্ভিসে। জেল পুলিশও সেরকম পোস্ট খালি আছে আমাদের হোম ডিপার্টমেন্টের অধীনে যেটা পড়ছে। তাছাড়া হ্যান্ডলুম, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন, অর্থ দপ্তর, ফুড অ্যান্ড সাপ্লায়ার, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, সায়েন্স টেকনোলজি, ট্যুরিজম, ইনফরমেশন টেকনোলজি, ম্যান পাওয়ার ট্রেনিং, ওয়েলফেয়ার মাইনরিটি, আরবান ডেভেলপমেন্ট, ল, ট্রান্সপোর্ট, রিলিফ অ্যান্ড রেলওয়েশন সব মিলে প্রায় 50,000 উপর ভ্যাকেন্সি কিন্তু খালি পড়ে। এক কোশ্চেন জাগতেই পারে, এখনও কি 50,000 ভ্যাকেন্সি খালি আছে? কিছুটা বৃদ্ধি পেতে পাবে, আবার কিছুটা অনেক যদি নিয়োগ প্রক্রিয়া সঠিক সময়ে কমপ্লিট না হয় আবার কিছু পোস্ট কিন্তু অ্যাবলিশড হয়ে যায়। অর্থাৎ চাকরির যখন একটা শূন্যপদ খালি হয়, একজন অবসর কর্মচারী অবসরে যায়, শূন্যপদ যখন খালি হয়, ও শূন্যপদের যখন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হয় তখন শূন্যপদগুলি কিন্তু অ্যাবলিশড হয়ে যায়। সবচেয়ে সুন্দরভাবে যদি যেটা আমরা বোঝার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে এলিমেন্টারি এডুকেশনে, সেকেন্ডারি এডুকেশনে 10,000 উপর শূন্যপদ খালি আছে। এখন যদি কোনো মন্ত্রিসভা বসে, যদি সিদ্ধান্ত নেয় যে 3,000 লোক নিয়োগ করা হবে, তখন কিন্তু মন্ত্রিসভা কী সিদ্ধান্ত নেয় যে 3,000 নতুন পোস্ট ক্রিয়েশন করা হয়েছে এবং 3,000 নতুন পোস্ট ফিল আপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখানে কিন্তু একবারও বলা হয় না যে প্রিভিয়াস শূন্যপদগুলি 3,000 পোস্ট ফিল আপ করা হবে, শুধু ফিল আপ করা হবে কিন্তু বলা হয় না 3,000 পোস্ট ক্রিয়েশন করা হয়েছে। তাহলে কোশ্চেন দেখতে পারে তাহলে এই 10,000 পোস্ট কোথায় গেল? ওই সঠিক সময় নিয়োগ না করায় ওই 10,000 পোস্ট এবলিস্ট হয়ে যায়। তারপর মন্ত্রিসভা স্পেশাল অ্যামেন্ডমেন্ট করে, স্পেশাল পারমিশন নিয়ে নতুন শূন্যপদ ক্রিয়েট করে। প্রায় সময় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, গত 2-3-4 বছরে প্রচুর সিদ্ধান্ত হয়েছে নতুন শূন্যপদ নিয়োগ। প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু দেখা যাচ্ছে কি নতুন শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে, নতুন শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। একবারও কিন্তু বলা হয় না পুরানো শূন্যপদ ফিল আপ করা হবে। তাহলে কি দেখা যাচ্ছে, সঠিক সময় নিয়োগ না হওয়াতে পুরানো যে শূন্যপদগুলো আছে সবগুলি কিন্তু এবলিস্ট হয়েছে, এই শূন্যপদগুলো নতুন করে ক্রিয়েশন করতে হয়। যাই হোক, গুরুদেব পুনর্বাসনে আমরা বিপক্ষে না, এক্সপিরিয়েন্স লোক ত্রিপুরা সরকার অধীনে দরকার, বিগত সরকারও দিয়ে যাচ্ছে, বর্তমান সরকারও দিচ্ছে, কিন্তু পাশাপাশি যতটুকু সম্ভব গুরুদের বা পুনর্বাসন না দিয়ে যদি চাকরি হতে ভাই বোনদের চাকরির যে দরজাটা সেটা যদি খুলে দেওয়া হতো অনেকটা বেটার হতো। আর যে জায়গায় একজন অবসর কর্মচারী পুনর্বাসন দেওয়া হচ্ছে বড় অফিসার স্কেলে, ওই জায়গায় যদি নিচস্তরে কারোকে প্রমোশন দিয়ে নিচতরের পোস্টটা যদি খালি হয়ে সেখানে একজন নতুন চাকরি দেওয়া সম্ভব হতো। অবসরদের এক্সপিরিয়েন্স আছে, তাদের চাকরি এক্সপিরিয়েন্স থাকার জন্য তাদের অবশ্যই ব্যবহার দেওয়া দরকার, কিন্তু এক্সপিরিয়েন্সটা তো প্রথম দিন থেকে হয়ে যায়নি। তাই নতুন চাকরি করতে সে ভাই বোনদের এক্সপিরিয়েন্স দিতে হবে। এটা চাকরি এখন গ্রুপ সি ক্যাটাগরিতে যারা চাকরি করছে
টেটের যারা চাকরি করছে, হেলথে যারা চাকরি হচ্ছে, তারা অনেকেই নতুন চাকরি পেয়েছে, কিন্তু 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেছে সবাই কিন্তু এখন এক্সপিরিয়েন্স। একজন লয়ার ডিভিশন ক্লার্ক, হেড ক্লার্কের কাজ পর্যন্ত করতে হচ্ছে, সবাই টু এক্সপিরিয়েন্স, ভালো মতো কাজ করছে, নিজের দপ্তরটা গুছিয়ে নিয়েছে। ম্যাক্সিমাম দপ্তরে যখন আমরা দেখবো বা যাব, তখন দেখা যাচ্ছে কি জিআরবিটির মাধ্যমে যারা চাকরি পাচ্ছে বা নতুন নতুন যারা চাকরি পাচ্ছে, তারাই দপ্তরটার হাল ধরেছে, তারই দপ্তরটাকে সুন্দর গুছিয়ে ধরেছে, কারণ তাদের কম্পিউটার নলেজ আছে, তারা বর্তমান সময়ের ছেলেমেয়েরা সবাই এক্সপিরিয়েন্স। তাতে কি বোঝা যায়, একজন অবসর কর্মচারী থেকে একজন নতুন চাকরি হতে, সে ভাই বোন যদি চাকরি পায়, হয়তো কিছুটা সময় লাগবে জিনিসটা শিখতে জানতে, কিন্তু কাজের যে আউটপুট কিন্তু অনেকটা গুণ বেশি আসবে, কারণ নতুনদের মধ্যে কাজ করার অভ্যাসটা বেশি, নতুনদের মধ্যে কাজের গতিটা বেশি, সেটা অবশ্যই মেনে নেওয়া যায়। এক্সপিরিয়েন্সটা হয়তো নেই, কিন্তু এক্সপিরিয়েন্সটার পাশাপাশি অর্জন করা কিন্তু ততটা কঠিন নয়। তা আমাদেরও দাবি থাকবে, আমাদেরও অনুরোধ থাকবে, ম্যাক্সিমাম সংখ্যক যে শূন্যপদগুলো আছে তা পূরণে বেকার চাকরিতে সে ব্যয়বন্ধে অগ্রগতি দেহ, একদম সর্বনিম্ন থেকে সর্বনিম্ন, এবং চেষ্টা করতে হবে মানে একদম কম পরিমাণে, যাতে যারা অবসপ্ত আছে তাদের পুনর্বাসন দেওয়া হয়। ধন্যবাদ।